হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করবো যে তোমরা সবাই প্রত্যেকেই খুব ভালো আছো। তো আমাদের আলোচনা চলছিল কি? আমাদের আলোচনা চলছিল বিকাশের উপাদান, ফ্যাক্টরস অফ ডেভেলপমেন্ট। তো সেখানে আমরা গত ভিডিওতে আলোচনা করেছি বংশগতি বা হেরিডিটি সম্পর্কে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পরিবেশ বা এনভায়রনমেন্ট। তো আমরা গত ভিডিওতে বংশগতি আলোচনাকালে আমরা দেখেছি যে বিভিন্ন মনোবিদ বংশগতির উপর বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং তাদের পরীক্ষা নিরীক্ষা থেকে তারা যে ফলগুলো পেয়েছেন বা ফলাফলগুলো পেয়েছেন সেখান থেকে তারা এই কথাটাই বলতে চাইছেন যে শিক্ষার্থীর বিকাশে কেবলমাত্র বংশগতির স্থান আছে, পরিবেশের কোনো স্থান নেই। তারা কিন্তু সব দিক থেকে বংশগতিকেই এগিয়ে রেখেছিলেন, পরিবেশের কথা তারা স্বীকার করেননি। আবার আমরা আজকে পরিবেশ সম্পর্কে ঠিক আগের মতো ডিটেলসে বিষয়টাকে আলোচনা করব। তো আজকে আমাদের তাহলে পাঠ হচ্ছে কি পরিবেশ। আচ্ছা, তাহলে আজকে আমাদের আলোচনার পাঠ কি? পরিবেশ। আচ্ছা হোক। প্রথমে আমাদের জানতে হবে যে পরিবেশ বিষয়টা কি। যদি একেবারে শিশু অবস্থায় একদম ছোট শিশুকে বলা হয় যে পরিবেশ কি, তাহলে সে বলতে পারে যে আমাদের চারপাশে যে ঘর বাড়ি রয়েছে বা মানুষজন রয়েছে তাদেরকে নিয়ে আমাদের পরিবেশ। এবারে আরো কিছু একটু উঁচু লেভেল ক্লাস 4-5 তাদের যদি জিজ্ঞাসা করা হয় তারা কি বলবে? তারা বলবে যে আমাদের চারপাশে যে ঘর বাড়ি মানুষজন গাছপালা, তো এ সমস্ত কিছু নিয়েই হচ্ছে আমাদের পরিবেশ। আরো যদি একটু উঁচু লেভেলে যাই সেখানে আমরা পরিবেশ বলতে তখন কি বোঝাবে, আমরা 7, 8, 9, 10 সেখানে আমরা পরিবেশ বলতে কি পাবো? সেখানে আমরা পাবো যে এসবের পাশাপাশি ঘর বাড়ি গাছপালা মানুষজন পশু পাখি, তার সঙ্গে সঙ্গে নদ নদী পাহাড় পর্বত মালভূমি সমভূমি ইত্যাদি সকলকে নিয়ে আমাদের পরিবেশ। আরও যদি একটু ডিপে যাই তখন আমরা এগুলো সবই বলবো, তার সঙ্গে সঙ্গে যুক্ত করব কি সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সমস্ত কিছু। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা আমাদের চোখ দিয়ে যা কিছু দেখতে পাচ্ছি, যা কিছু মন দিয়ে যা অনুভব করতে পারছি, সবই কিন্তু এই পরিবেশের অন্তর্ভুক্ত। তাহলে এখন এই পরিবেশ শব্দটাকে আমরা ভূগোলের ভাষায় এটা বলে থাকি, মনোবিজ্ঞান বা আমাদের এই শিক্ষা বিজ্ঞানের ভাষায় সম্পূর্ণ বিষয়টাকে ওটাকেই রাখা হবে, কিন্তু ভাষাগত দিকটা একটু চেঞ্জ করা হবে। তাহলে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করছি যে একেবারে প্রাথমিক লেভেলে যে পরিবেশ শব্দটা জেনেছিলাম এবং একেবারে উচ্চ লেভেলে গিয়ে আমরা পরিবেশ শব্দটা যে জানলাম, সেখানে দেখো প্রাথমিক যে ধারণাটা ছিল সেটা কিন্তু খুব সংকীর্ণ ছোট্ট একটা ধারণা। ধীরে ধীরে যত উঁচু ক্লাসে উঠছি তত আমরা ওই পরিবেশটাকেই জানছি, কিন্তু বিস্তৃতভাবে ব্যাপক ধারণার মাধ্যমে আমরা পরিবেশটাকে জানছি। তো এটাই হচ্ছে এডুকেশনে রয়েছে, যে আমরা পরিবেশটাকে ব্যাপক অর্থে ব্যবহার করব, সংকীর্ণ অর্থে নয়। আমরা দেখবো যে এডুকেশনে আমাদের এই শিক্ষা বিজ্ঞানে পরিবেশ কাকে বলছি। তুমি একটা লক্ষ্য করো যে আমরা চোখ দিয়ে না হয় আমরা সমস্ত কিছু দেখছি, ঘর বাড়ি গাছপালা মানুষজন ইত্যাদি সমস্ত কিছুই, তাহলে আমরা মন দিয়ে কি কোনো কিছু অনুভব করতে পারছি না? মন দিয়ে তো আমরা ভয় পাচ্ছি, ভয়ের উৎস কোনো না কোনো বিষয়, সেটা আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করছি ঠিকই, কিন্তু মনও তো আমাদের উপর প্রভাব বিস্তার করে। আবার আমরা দেখো ইচ্ছা, আমাদের যে ইচ্ছা শক্তি, আমাদের যে আগ্রহ, আমাদের যে তৃষ্ণা আমাদের চাওয়া পাওয়া, এগুলোও কিন্তু আমাদের উপর প্রভাব বিস্তার করে। তাহলে দেখো এগুলোও কিন্তু আমাদের পরিবেশের মধ্যেই পড়ে। তাহলে পরিবেশ বলতে কিন্তু আমাদের মনের যা অবস্থা, যা কিছু অবস্থা এবং বাহ্যিক যা কিছু অবস্থা, সবের সমষ্টি হচ্ছে পরিবেশ। এডুকেশনের ভাষায় হচ্ছে এটা, ঠিক আছে? আশা করবো যে পরিবেশটা কি আমাদের এডুকেশনে পরিবেশটা কি বলতে চাইছে সেটা আশা করবো বুঝতে পেরেছো। তো এরপর যখন আমরা একটা দুটো সংজ্ঞা জানবো, কারোর সংজ্ঞা, তো সেখানে আমাদের কাছে এই ধারণাটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা জানবো যে পরিবেশ তো আমরা জানলাম, এই পরিবেশের ইংরেজি প্রতিশব্দ কি।
এই পরিবেশের ইংরেজি প্রতিশব্দ আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি এনভায়রনমেন্ট। পরিবেশ শব্দের ইংরেজি প্রতিশব্দ কি এনভায়রনমেন্ট, ENVIRONMENT, এনভায়রনমেন্ট। এটা হচ্ছে ইংরেজি প্রতিশব্দ। এটা কি, এটা হচ্ছে ইংরেজি প্রতিশব্দ। ঠিক আছে, ওটা তাহলে কি ইংরেজি প্রতিশব্দ এনভায়রনমেন্ট। এই ইংরেজি প্রতিশব্দ এনভায়রনমেন্ট, এই শব্দটা, এই ইংরেজি ওয়ার্ডটা অন্য একটি শব্দ থেকে এসেছে। সেটা কি, সেটা হচ্ছে প্রাচীন ফার্সি শব্দ। কোথা থেকে? ফার্সি শব্দ। সেই ফার্সি শব্দটা কি? সেই ফার্সি শব্দ হলো এনভায়রনার। এনভায়রনার, ENVIRONER, এনভায়রনার। এই এনভায়রনার শব্দটা তাহলে কি? এনভায়রনার শব্দটা হলো প্রাচীন ফার্সি শব্দ বা ফরাসি শব্দ। ফরাসি শব্দ, ঠিক আছে। এই এনভায়রনার শব্দের একটা অর্থ আছে, যেমন এনভায়রনমেন্ট শব্দের অর্থ কি? পরিবেশ। তো এনভায়রনার শব্দের অর্থ কি? যা আমাদের পরিবেষ্টিত করে রাখে। মানে আমাদের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চতুর্দিকে যা কিছু রয়েছে সবই হচ্ছে আমাদের পরিবেশ। সব কিছুকে নিয়েই হচ্ছে আমাদের পরিবেশ। তাহলে এনভায়রনার কথার অর্থ কি? যা পরিবেষ্টিত রাখে, পরিবেষ্টিত রাখে। তাহলে দেখো, সেই অর্থে আমরা বলতে পারি, এই এনভায়রনার অর্থে আমরা বলতে পারি যে আমাদের চারপাশে যা কিছু রয়েছে, আমাদের চারপাশে যা কিছু রয়েছে, যা কিছু আমাদের পরিবেষ্টিত করে রেখেছে, তা সবই হচ্ছে পরিবেশের অন্তর্গত, বা সমস্ত কিছুর সমষ্টি হচ্ছে পরিবেশ। তাহলে এটা হচ্ছে পরিবেশের ব্যুৎপত্তিগত অর্থ। এবার দেখো, এই পরিবেশ তো আমরা জানলাম পরিবেশটা কি। এবার আমরা দেখবো যে কয়েকজনের সংজ্ঞা। মনোবিজ্ঞানের ভাষায় পরিবেশ কি, বা আমাদের এডুকেশন মানে শিক্ষা বিজ্ঞানের ভাষায় পরিবেশ কি, সেটা আমরা এবার জানবো। সেখানে আমরা প্রথম জানবো মনোবিদ উডওয়ার্থ। উডওয়ার্থের মতে পরিবেশ কি? তাহলে ফার্স্ট আমরা জানবো কি উডওয়ার্থ। মনোবিদ উডওয়ার্থ তিনি কি বলেছেন পরিবেশ সম্পর্কে? মনোবিদ উডওয়ার্থ বলেছেন, সেই সমস্ত বাহ্যিক উপাদান যেগুলি শিশু জন্ম হওয়ার পর থেকে তার উপর ক্রিয়াশীল হয়। তাহলে তিনি কি বললেন, যে পরিবেশ বলতে সেই সকল উপাদানের সমষ্টিকে বোঝানো হয় যেগুলি শিশু জন্ম হওয়ার পর থেকে তার উপর ক্রিয়াশীল হয়। এটা বলেছেন উডওয়ার্থ, ঠিক আছে। তাহলে এখানে তিনি কি বোঝাতে চাইছেন? একটা শিশু যবে থেকে জন্মগ্রহণ করলো, বা জন্মগ্রহণের আগেও কিন্তু পরিবেশের একটা প্রভাব থাকে, সেটা আমরা পরে আলোচনা করছি। তাহলে উডওয়ার্থ বলছেন কি, তাহলে একটা শিশু জন্মগ্রহণ করলো, তাহলে সে কোথায় জন্মগ্রহণ করলো? অ্যাকচুয়ালি পরিবেশের মধ্যেই জন্মগ্রহণ করলো। তাহলে জন্মগ্রহণ করার অবস্থা মানে তারপর থেকেই তাহলে সে কি এই প্রকৃতি থেকে বায়ু নিচ্ছে, শ্বাস নিচ্ছে, শ্বাস প্রশ্বাসের জন্য যে অক্সিজেন ব্যবহার করছে সেটা সে পরিবেশ থেকেই পাচ্ছে। বা লালন পালন যারা কারা করছে, তার বাবা মা করছে, তার বাড়ির সদস্যরা করছে। তাহলে তারাও থাকছে, সে কোথায় থাকছে? কোনো না কোনো একটা বাড়িতে থাকছে। তা সে যা কিছু নিয়ে খেলাধুলা করছে, যার সঙ্গে মিশছে, সবই কি তার আশেপাশের কেউ না কেউ। তাহলে তিনি এটাই বলতে চাইছেন যে শিশু জন্ম হওয়ার পর থেকে সেই সমস্ত উপাদানগুলো যেগুলো কিনা তার জীবনের উপর প্রভাব বিস্তার করে, তো তাদেরকেই তিনি, তাদের সমষ্টিকেই তিনি পরিবেশ বলতে চাইছেন। এটা বলেছেন মনোবিদ উডওয়ার্থ। এবারে আমরা আরেকজন ব্যক্তির সংজ্ঞা জানবো, সেটা হচ্ছে কি স্টোন। স্টোন, স্টোন, দন্ত শয়ে টয় ওকার দন্ত ন।
স্টোন কি বলছেন? মনোবিদ স্টোন পরিবেশ সম্পর্কে কি বলতে চাইছেন? মনোবিদ স্টোন বলছেন যে যে সমস্ত উদ্দীপক ব্যক্তিকে সারা জীবন ধরে উত্তেজিত করে, তাহলে যে সমস্ত উদ্দীপক ব্যক্তিকে সারা জীবন ধরে উত্তেজিত করে এবং তার আচার আচরণের মধ্যে পরিবর্তন সাধিত করে, তার সমষ্টি হলো পরিবেশ। তিনি কিন্তু সেই ঘুরে ফিরে উডওয়ার্থের কথাটাকেই বললেন। তাহলে শিশু, একটা ছোট শিশু জন্মগ্রহণের পরে সে যদি কান্না করে, তাহলে তার জন্য একটা আলাদা ব্যবস্থা। যদি সে খেতে চায় তাকে খাবার দেওয়া, যদি সে খেলতে চায় তাকে খেলনা দেওয়া। তাহলে দেখো, তার প্রত্যেকটা সময়ে তার যখন যেটা দরকার, যখন তার যেমন চাওয়া পাওয়া, সেভাবে তার চাহিদাগুলোকে পূরণ করার চেষ্টা করা হয়। এবং সেই চেষ্টা পূরণটা কারা করেন? সেটা হচ্ছে তার আশেপাশের কেউ না কেউ। তাহলে তিনি এটাই বলতে চাইছেন যে একটা শিশু খাদ্যকে দেখার পরে সে খাওয়ার চেষ্টা করবে, বা খেলনা দেখার পরে নেওয়ার চেষ্টা করবে। তাহলে এই খেলনাটাই তার মধ্যে উত্তেজিত সৃষ্টি করলো। বা একটা ছোট্ট শিশু, সে তার মাকে দেখার পরে তার কাছে যেতে চাইবে, তাহলে ওই ব্যক্তি কিন্তু তার মধ্যে ওই উত্তেজনাটা সৃষ্টি করলো। তাহলে তিনি এটাই বলতে চাইছেন যে শিশুকে যে সমস্ত উদ্দীপকগুলো সারা জীবন ধরে উদ্দীপিত করে, সেই সমস্ত উদ্দীপকগুলো যারা কিনা তার আচার আচরণের মধ্যে পরিবর্তন আনবে, তাদের সমষ্টিকে বলছেন কি? পরিবেশ। তাহলে এটা বলেছেন মনোবিদ স্টোন। তো এরপর আমরা দেখব, এখানে আমরা জানবো যে ডগলাস এবং হল্যান্ড এই পরিবেশ সম্পর্কে কি বলেছেন? এরা কিন্তু প্রায় একই মনোভাবটাকে প্রকাশ করতে চাইছেন তাদের সংজ্ঞার মাধ্যমে। ডগলাস এবং হল্যান্ড কি বলছেন? তিনি আরেক কিছু কথা যুক্ত করেছেন, বিশেষ কিছু বলেননি, সেই একই কথাগুলোকেই বলেছেন। ইনি বলছেন কি? ইনি বলছেন যে পরিবেশ হলো সেই শক্তি বা অবস্থা যেটা কিনা ব্যক্তির প্রকৃতি, তার আচার আচরণ, এমনকি বৃদ্ধি এবং বিকাশকেও প্রভাবিত করে। তাহলে তিনি কি বললেন? যে পরিবেশ হলো একটা কি? শক্তির প্রভাব। পরিবেশ হলো একটা শক্তি বা একটা অবস্থা। তিনি এ কথাটাও ব্যবহার করেছেন যে পরিবেশ হলো একটা শক্তি বা অবস্থা, যা কিনা ব্যক্তির প্রকৃতি, যা ব্যক্তির আচার আচরণ এবং তার বৃদ্ধি ও বিকাশে প্রভাব বিস্তার করে। তাহলে একটা ভেবে দেখো যে তার আগে উডওয়ার্থ এবং স্টোন যে কথাগুলো বলেছেন, তারা কি বলেছেন? যে শিশুর শৈশব থেকে, একেবারে শিশু অবস্থা থেকে সে যখন বড় হচ্ছে, সেখানে যে উদ্দীপকগুলো তার উপর প্রভাব বিস্তার করছে, সেগুলোর কথা তিনি বলেছিলেন। ডগলাসও কিন্তু একই কথাগুলো বললেন, যে ব্যক্তির প্রকৃতি, একটা শিশু কিভাবে বেড়ে উঠবে বা কিভাবে বেড়ে উঠছে, তার বৃদ্ধি বিকাশ, তাহলে বৃদ্ধি ক্ষেত্রে সহায়তা করছে। বৃদ্ধি মানে কি? বড় হওয়া। তার হাতটা ছোট্ট অবস্থায় তার এইটুকু ছোট্ট ছিল, যে সেটা বড় হওয়ার পর তার হাত বৃদ্ধি পেয়েছে, তার পা বৃদ্ধি পেয়েছে, তার চোখ, কান, নাক, মুখ সবই বৃদ্ধি পেয়েছে, বড় হয়েছে। তার সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে হাতের দ্বারা সে কাজ করতে পারছে, চোখের দ্বারা দেখতে পারছে, অর্থাৎ তার চোখের বিকাশ ঘটেছে, হাতের বিকাশও ঘটেছে। তাহলে এই বিকাশগুলো ঘটার জন্য বাড়ির সদস্য ছাড়াও আরো অন্যান্য সমস্ত কিছু তাকে সহায়তা করেছে সমস্ত দিক থেকে। তাহলে ওইগুলোকে, যেগুলো তাকে সহায়তা করেছে, সেগুলোকে ডগলাস এবং হল্যান্ড কি বলতে চাইছেন? শক্তি বা অবস্থা, যেগুলো শিশুকে ওই বৃদ্ধি বিকাশে সহায়তা করছে। তাহলে এই তিনটি সংজ্ঞার মধ্যে আমরা পরিবেশ যে বিষয়টা কি, সেটা আমরা জেনে ফেললাম। আশা করব যে তোমাদের মধ্যেও কিন্তু পরিবেশ বিষয়টা যে কি, সেটা ক্লিয়ার হয়েছে। তো এবার আমরা দেখব কি, এই পরিবেশের বিভাজনটা আমরা একটু দেখব। আচ্ছা, এখানে আমরা বলে রাখি যে তোমরা যারা এই ভিডিওতে নতুন রয়েছে, তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকবে। আর আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেখানে তোমরা যুক্ত হতে পারো। সেখানে তোমাদের এডুকেশন বিষয়ক যদি কোনো সমস্যা থাকে, প্রশ্ন থাকে, ভিডিও থেকে কোনো প্রবলেম হয়, তোমরা সেখানে জানাতে পারো। চাইলে তোমরা সেখানে যুক্ত হতে পারো।
যুক্ত হতে পারো, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, পরিবেশকে মূলত আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে কি অন্তঃপরিবেশ, আর একটা কি বহিঃপরিবেশ, ঠিক আছে। অন্তঃপরিবেশ আর বহিঃপরিবেশ। এবার এই অন্তঃপরিবেশ কি, অন্তঃপরিবেশ মানেটা কি? অন্তঃপরিবেশ মানেটা হচ্ছে ব্যক্তির সত্তা, ব্যক্তির নিজের যে পরিবেশ, নিজের মধ্যে যা অবস্থা, সেটা মানসিক হতে পারে, দৈহিক হতে পারে, জৈবিক হতে পারে, সবকিছুকে নিয়ে হচ্ছে ব্যক্তির অন্তঃপরিবেশ, বা এটাকে আমরা বলতে পারি ব্যক্তির নিজস্ব যে সত্তা, তার পরিবেশ। এই অন্তঃপরিবেশকে দুভাগে ভাগ করা যায় আবার। একটা হচ্ছে কি জৈবিক পরিবেশ, আর একটা হচ্ছে মনোবৈজ্ঞানিক পরিবেশ, ঠিক আছে। তাহলে দেখো, অন্তঃপরিবেশকে দুভাগে আমরা ভাগ করছি, একটা জৈবিক পরিবেশ আর একটা হচ্ছে মনোবৈজ্ঞানিক পরিবেশ। জৈবিক পরিবেশটা কি? ব্যক্তি তার জৈবিক চাহিদাগুলো পূরণের জন্য সে যখন কাজকর্মগুলো করে, জৈবিক চাহিদা যেমন আমার খিদে পেয়েছে, এটা একটা জৈবিক চাহিদা, তার জন্য আমি খাবার খাবো। তাহলে এর জন্য তার যে পরিবেশটা সৃষ্টি হচ্ছে, সেটা আভ্যন্তরীণ হতে পারে, বাহ্যিক হতে পারে। তাহলে সেটা হচ্ছে ব্যক্তির জৈবিক পরিবেশের মধ্যে পড়ছে। খাওয়ার ইচ্ছা, পরিধান করার ইচ্ছা, চলনের ইচ্ছা, গমনের ইচ্ছা, তাহলে এগুলো হচ্ছে কি জৈবিক পরিবেশের মধ্যে পড়ে। আর মনোবৈজ্ঞানিক কি? মনোবৈজ্ঞানিক বলতে ব্যক্তির আভ্যন্তরীণ যে মানসিক দিকগুলো, মানে তার আগ্রহ, ইচ্ছা, প্রবণতা, তার প্রেষণা, তার প্রক্ষোভ, এই সমস্ত কিছু রয়েছে কিন্তু তার মানসিক পরিবেশের মধ্যে বা মনোবৈজ্ঞানিক পরিবেশের মধ্যে। এবার দেখো বাহ্যিক পরিবেশ। এই বাহ্যিক পরিবেশটাকে আমরা ক ভাগে ভাগ করব। দেখো, বাহ্যিক পরিবেশ বলতে একজন শিশু কিন্তু ভ্রূণ অবস্থা থেকে তার গঠন শুরু হয় এবং সে শিশু অবস্থায় জন্মগ্রহণ করার একটা নির্দিষ্ট সময় পরে। তাহলে এই যে বহিঃপরিবেশটা, এটাকে আমরা তাহলে কিভাবে ভাগ করব? তাহলে শিশু কি কেবল যখন হচ্ছে তখন সে কি একটা পরিবেশের মধ্যেই তার সৃষ্টি বা একটা পরিবেশের মধ্যেই তার সমস্ত কিছু? আমরা যদি বিষয়টাকে গভীরভাবে ভাবি, দেখব যে শিশু কিন্তু একটা পরিবেশ থেকে আর একটা পরিবেশে এসেছে। শিশু যখন জন্মগ্রহণ করেনি তখন সে মাতৃগর্ভে ছিল, তাহলে মাতৃগর্ভেরও কিন্তু একটা পরিবেশ রয়েছে, মানে সেই ভ্রূণের মধ্যেও তার একটা পরিবেশ রয়েছে। ভ্রূণের মধ্যে শিশু অনেক কাজকর্ম করে, তাহলে সে যে কাজকর্মগুলো করছে সে তার একটা পরিবেশের মধ্যে করছে। সে যে সেখানে খাবার খাচ্ছে, সে মায়ের মাধ্যমে খাবার খাচ্ছে, শ্বাস নিচ্ছে মায়ের মাধ্যমে শ্বাস নিচ্ছে, মলত্যাগ করছে মায়ের মাধ্যমে মলত্যাগ করছে, তাহলে সেখানে কিন্তু সে একটা পরিবেশের মধ্যে রয়েছে। আবার জন্মগ্রহণের পরে কিন্তু সে আর একটা পরিবেশের মধ্যে আসছে। তাহলে আমরা এই পরিবেশটাকে পরিবেশটাকে দুভাগে ভাগ করতে পারি। একটা কি জন্মের আগের পরিবেশ, আর একটা জন্মের পরের পরিবেশ। সেটাকে আমরা বলতে পারি কি প্রাক ভূমিষ্ঠ পরিবেশ, আর হচ্ছে কি উত্তর ভূমিষ্ঠ পরিবেশ, ঠিক আছে। তাহলে প্রাক ভূমিষ্ঠ পরিবেশ আমরা জানলাম কি, সেটা হচ্ছে জন্মের আগে যখন সে মাতৃগর্ভে থাকছে। আর উত্তর ভূমিষ্ঠ পরিবেশ মানে কি জন্মের পরের যে পরিবেশ সেটা। তাহলে এবার দেখো, জন্মের পরের পরিবেশটাকে কি আমরা ভাগ করতে পারি না? অবশ্যই জন্মের পরিবেশটাকে আমরা ভাগ করতে পারি। শিশু কিন্তু জন্মের পরে সে তো ছোট অবস্থায় থাকে, সে অত বুঝতে পারে না, কিন্তু যখন সে ধীরে ধীরে বড় হয় তখন সে এটা বুঝতে পারে যে কোনটা প্রাকৃতিক
আর কোনটা মানুষের দ্বারা সৃষ্ট, আবার কোনটা সামাজিক, আবার কোনটা সাংস্কৃতিক ইত্যাদি বিভিন্ন পরিবেশ সম্পর্কে তার কিন্তু একটা ধারণা তৈরি হয়। তো সেদিক থেকে আমরা এই উত্তর ভূমিষ্ঠ পরিবেশ বা জন্মের পরবর্তী বা জন্ম পরবর্তী পরিবেশকে আমরা মোটামুটি ভাবে আমরা তিনটি ভাগে ভাগ করব। সেই তিনটি ভাগ কি কি? প্রথম হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, দ্বিতীয় হচ্ছে কি সামাজিক পরিবেশ, আর তৃতীয় হচ্ছে কি, তাহলে প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, আর একটা হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ। এবার দেখো প্রাকৃতিক পরিবেশ, তাহলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি বিভাগ নেই? প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবশ্যই বিভাগ আছে। আমরা সেটা জানি যে জড় পরিবেশ আর একটা সজীব পরিবেশ। তাহলে দেখো জড় পরিবেশ একটা আর কি সজীব পরিবেশ। জড় পরিবেশ, সজীব পরিবেশ। এখানে প্রশ্ন আসতে পারে যে প্রাকৃতিকের মধ্যে কি সজীব কথাটা ঢোকানো সঠিক? দেখো সজীব মানে সেটা তো আর কেউ তৈরি করেনি, যেমন মানুষ যদি আমরা ভাবি সেটা কিন্তু মানুষকে কেউ তৈরি করেনি। মানুষ কিন্তু প্রকৃতির নিয়মেই সৃষ্টি হয়, আর প্রকৃতির নিয়মেই সে এই পরিবেশ থেকে গমন করে, প্রস্থান করে। তো এ কারণে আমরা সজীব পরিবেশকে কিন্তু প্রাকৃতিক পরিবেশের মধ্যেই রাখবো। তাহলে আমরা একটা একটা আলোচনা করে নিই। তাহলে দেখো জড় পরিবেশের মধ্যেও কিন্তু একটা বিভাগ আছে। দেখো জড় পরিবেশ, দেখো মনে করো পাহাড়। আচ্ছা পাহাড়কে কি আমরা তৈরি করেছি? তৈরি তো করিনি। আবার যদি আমরা দেখি যে একটা নগর সভ্যতা বা এই পেন পেন্সিল এগুলো কি মানুষের তৈরি? এগুলো কিন্তু কৃত্রিম, তাই না? তাহলে সেই কারণে আমরা জড় পরিবেশকেও দুটি ভাগে ভাগ করব। জড় পরিবেশকে দুটি ভাগে ভাগ করলে আমরা কি কি পাবো? এক হচ্ছে স্বাভাবিক জড়, আর একটা হচ্ছে কি কৃত্রিম জড়। তাহলে জড় পরিবেশকে আমরা কভাগে ভাগ করছি? দুভাগে ভাগ করছি। এক হচ্ছে কি বললাম? এক বললাম যে স্বাভাবিক জড়, আর একটা কি কৃত্রিম জড়। কৃত্রিম জড় কি? যেগুলো হচ্ছে মানুষদের দ্বারা তৈরি, যেমন একটা শহর, নগর, বিভিন্ন আসবাবপত্র, এগুলো সবই কিন্তু কৃত্রিম জড়ের মধ্যে পড়ে। আর স্বাভাবিক যেগুলো, যেমন পাহাড়, পর্বত, ঠিক আছে, এগুলো কিন্তু হচ্ছে কি স্বাভাবিক জড়, এখানে মানুষের কোনো হাত নেই। আচ্ছা এবারে কি সজীব পরিবেশ। সজীব পরিবেশকেও কিন্তু আমরা ভাগ করব দুভাবে, একটা কি প্রাণীজ পরিবেশ আর একটা উদ্ভিজ্জ পরিবেশ। প্রাণীজ পরিবেশ আর একটা কি উদ্ভিজ্জ পরিবেশ। তাহলে প্রাণীজ বলতে যেখানে প্রাণীদেরকে নিয়ে প্রাণীজ পরিবেশ, মানুষ মানে গরু, ছাগল, ভেড়া, সমস্ত কিছু, যা কীট পতঙ্গ সবই তো প্রাণী। তাহলে যার প্রাণ আছে সেই প্রাণী, তাহলে এই প্রাণীদেরকে নিয়ে প্রাণীজ পরিবেশ। আর উদ্ভিদ যারা আছে, যে সমস্ত উদ্ভিদগুলো রয়েছে আমাদের চারপাশে অবস্থিত, সমস্ত উদ্ভিদকে নিয়েই হচ্ছে উদ্ভিজ্জ পরিবেশ। এবারে আসবো কি সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ বলতে কি বলতো? সামাজিক পরিবেশ মানে সমাজের মধ্যে যে পরিবেশ, আমরা একটা সমাজে বসবাস করি। দেখো সমাজের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আমরা যদি দেখি যে শহরেও একটা সমাজ, আমরা শহরের কিছু জায়গা যদি লক্ষ্য করি যে এই জায়গার বৈশিষ্ট্যটা একটু আলাদা হয়, আবার অন্য জায়গার বৈশিষ্ট্যটা একটু আলাদা হয়, আরও তারও যদি অন্য জায়গায় যে আবার বৈশিষ্ট্য আলাদা। যেমন তুমি লক্ষ্য করবে যে তোমাদের গ্রামে বা তুমি যে এলাকাটায় থাকো সেখানকার পরিবেশ, তুমি চলে যাও 50 কিলোমিটার দূরে, সেখানকার পরিবেশের মধ্যে একটা তফাৎ পাবে। হয়তো বা কখনো কখনো আমরা দেখি যে আমাদের গ্রামের পরিবেশটা পাশের গ্রামের পরিবেশ থেকে আলাদা, সেখানকার বিশৃঙ্খল পরিবেশ, কিন্তু আমাদের পরিবেশটা শান্ত পরিবেশ, এমনও হতে পারে। তাহলে এটাও তো পরিবেশের মধ্যে একটা পার্থক্য। পরিবেশ মানেটা আমরা কোনটাকে বলছি? আমরা যেখানে রয়েছি, যেখানে বসবাস করছি, যে সমাজে বসবাস করছি,
তাহলে সামাজিক পরিবেশ সেটাকেই বলবো যেখানে সমস্ত মানুষেরা একত্রিত হয়ে বসবাস করে এবং একে অপরকে সাহায্য করার মধ্য দিয়ে নিজেদেরকে পরিচালিত করে এবং জীবনযাপন করে। সেখানে আমরা কি করি না, সেই সমাজের বিভিন্ন নিয়ম কানুনগুলোকে মেনে নেওয়ার চেষ্টা করি, নিয়ম কানুনগুলোর সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করি। তাহলে এর পরিপ্রেক্ষিতে আমরা সামাজিক পরিবেশকে ভাগ করব তিনটি ভাগে। ঠিক আছে, তাহলে সামাজিক পরিবেশকে আমরা ভাগ করব কি তিনটি ভাগে। সেই তিনটি ভাগ কি কি? প্রথমে আমরা দেখব কি পারিবারিক পরিবেশ, মানে পারিবারিক সামাজিক পরিবেশ আর কি। পারিবারিক পরিবেশ লিখলে কোনো সমস্যা নেই। পারিবারিক পরিবেশ। দ্বিতীয়ত কি বিদ্যালয়ের পরিবেশ, বিদ্যালয়ের পরিবেশ। আর তৃতীয়ত কি কর্ম পরিবেশ। দেখো এগুলো কিন্তু আমরা আলোচনা করলাম। পারিবারিক পরিবেশ মানে কি, তোমার পরিবারের সদস্য, তুমি যে পরিবারে থাকো সেখানে যে সদস্যরা রয়েছে, ঠিক আছে, তাদেরকে নিয়ে যে পরিবেশ, এটা হচ্ছে পারিবারিক পরিবেশ। সেটা তো সমাজের মধ্যেই অবস্থিত। সমাজ মানে কি, সেখানে অনেক পরিবার একত্রিত অবস্থায় রয়েছে। তাহলে তুমি একটা পরিবারকে ভেবে নাও, কল্পনা করো, সেই পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে কিন্তু পারিবারিক পরিবেশ। বিদ্যালয়, তুমি সেই সমাজ থেকে যখন একটা বিদ্যালয়ে গেলে পড়াশোনার জন্য, সেখানে বিভিন্ন সমাজ থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা এসে থাকে, সেখানে একটা বিশেষ একটা আনন্দ ঘন পরিবেশ তৈরি হয়, সেটাকে আমরা বলছি কি বিদ্যালয়ের পরিবেশ। মানে বিদ্যালয়ের পরিবেশটাকে অ্যাকচুয়ালি বিদ্যালয়ের পরিবেশ বলা হয়। কর্ম পরিবেশ কি, তুমি বিদ্যালয় থেকে জ্ঞান অর্জনের মাধ্যমে তুমি একটা কর্মক্ষেত্রে প্রবেশ করলে, তুমি কোনো কাজ পেলে, তো সেই কর্মক্ষেত্রে বা তুমি সমাজের কোনো একটা কাজে অংশগ্রহণ করেছো, সেখানে কি হয়, তুমি সবার সঙ্গে মিলেমিশে কাজটা করার চেষ্টা করছো। তাহলে তুমি যখন সমাজের বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে মিলেমিশে কাজ করার চেষ্টা করছো, সেখানে দেখবে যে যারা রয়েছে তারা প্রত্যেকেই কাজ করছে, কোনো না কোনো কাজ করছে, তুমি একটা কাজ করছো, সে একটা কাজ করছে। তাহলে সেখানে যে একটা কাজের পরিবেশ কিন্তু সৃষ্টি হচ্ছে। তাহলে সেখানে যে অবস্থাটা, সেখানে যে পরিবেশটা সৃষ্টি হয়, সেটাকে বলা হচ্ছে কি কর্ম পরিবেশ। একটা কর্মক্ষেত্রের অবস্থাটাই হচ্ছে অ্যাকচুয়ালি কর্ম পরিবেশ। আচ্ছা, এবারে রয়ে গেছে কি সাংস্কৃতিক পরিবেশ। সাংস্কৃতিক পরিবেশ বলতে কি না, তোমাদের সংস্কৃতি। এখানে সংস্কৃতি বিষয়টা কি, সংস্কৃতি হচ্ছে সেটা যেটার উপরে ভিত্তি করে একটা সমাজ গড়ে ওঠে। এক কথায় সমাজ পরিচালনার যে নিয়ম শৃঙ্খলা, সেটাই হচ্ছে সংস্কৃতি। তাহলে সমাজের মধ্যে অবস্থিত লোকাচার, লোকনীতি, প্রথা, আচার আচরণ, এছাড়াও যে বিভিন্ন সামাজিক অন্যান্য রীতিনীতিগুলো রয়েছে, এগুলো নিয়ে ব্যক্তিদের মধ্যে যে অবস্থা বা ব্যক্তিদের মধ্যে যে একটা যে একটা এনভায়রনমেন্ট বা যে একটা পরিবেশ সৃষ্টি হয়, সেটাকে আমরা বলছি কি সাংস্কৃতিক পরিবেশ। মানে সাংস্কৃতিক পরিবেশে যদি পরিবেশের মাধ্যমে কি হয়, ব্যক্তি সমাজের বিভিন্ন নিয়ম শৃঙ্খলা শিখে নেয়, সমাজের বিভিন্ন নিয়ম শৃঙ্খলা, আচার আচরণ, লোকাচার, লোকনীতি, এগুলো সে জেনে নেয় এবং নিজেকে সেইভাবে পরিচালনা করার শক্তি পায়। তাহলে এটাই হচ্ছে সাংস্কৃতিক পরিবেশের, আর এটাই হচ্ছে পরিবেশের পুরো ধারণা। তো এখান থেকেও কিন্তু আমরা পরিবেশের সম্পূর্ণ বিষয়টা পেয়ে যাচ্ছি। আশা করবো যে তোমরা এই পরিবেশের যে ছকটা, আশা করবো যে তোমরা বুঝতে পেরেছো। আর এটা যদি মনে রাখো, আশা করবো যে পরিবেশ উপরে যদি কোনো প্রশ্নগুলো আসে, লিখতে কোনো অসুবিধা হবে না। আর এর পরবর্তী আলোচনা তো করলে আর কোনো সমস্যাই নেই। সেখানে আমরা পরিবেশের কি প্রভাব আছে বা শিক্ষায় পরিবেশটাকে উন্নত করার জন্য কি ভাবে সাহায্য করছে, সেটা আমরা জানবো। ঠিক আছে, তাহলে এখন আমাদের আলোচনার পার্ট কি না, পরিবেশকে উন্নতি করার জন্য বা পরিবেশকে উপযুক্তভাবে গড়ে তোলার জন্য শিক্ষার ভূমিকা। তাহলে কি না, পরিবেশের উন্নয়নে শিক্ষার ভূমিকা। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তাহলে পরিবেশের উন্নয়নে শিক্ষার ভূমিকা মানে আমরা যে এডুকেশন নিচ্ছি, আমরা যে পড়াশোনা করছি, তাহলে এটা কিভাবে প্রভাব বিস্তার করবে। তাহলে এখানে পরিবেশের উন্নয়নে মানে এটাই বলতে চাইছি, এক কথায় শিক্ষার্থীদের উপর ভিত্তি করে কিন্তু আমরা পরিবেশ আলোচনা করছি। কিসের উপর ভিত্তি করে? শিক্ষার ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে কিন্তু নয়।
তো সেদিক থেকে শিক্ষাক্ষেত্রে যদি আমরা পরিবেশটাকে উন্নত করতে চাই, অ্যাকচুয়ালি পড়াশোনার জন্য কিন্তু পড়াশোনার একটা উপযুক্ত পরিবেশ হওয়া দরকার। নির্জন পরিবেশ হতে হবে, শান্ত পরিবেশ হতে হবে। সেখানে যদি বিশৃঙ্খল কোনো সাউন্ড বা কোনো আচার আচরণ আমরা দেখতে পাই, সেই দিকে মনোযোগ চলে যায় এবং তার ফলে কি হয়, পড়াশোনার সমস্যা হয়। তাহলে উপযুক্ত পরিবেশ আমাদের প্রয়োজন। তাহলে এই ধরনের পরিবেশটাকে উন্নতি করার জন্য শিক্ষা কিভাবে সাহায্য করছে, 1 নম্বর পয়েন্টে আমরা জানবো কি, 1 নম্বর পয়েন্টে আমরা জানবো গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি। গণতান্ত্রিক পরিবেশের সৃষ্টি। গণতান্ত্রিক পরিবেশের সৃষ্টি। তাহলে গণতান্ত্রিক পরিবেশের সৃষ্টি বলতে কি, আমরা গণতন্ত্র কথাটাকে শুনেছি হয়তো কেউ কেউ। গণতন্ত্র বলতে সেটাকেই বলবো যেখানে সবার অধিকার থাকবে। কোনো একটা বিষয় নির্বাচনের জন্য সবাই মত পোষণ করার সুযোগ পাবে, তো সেটাকেই বলা হয় গণতন্ত্র। তাহলে গণতান্ত্রিক পরিবেশ বলতে শিক্ষালয়ে বা বিদ্যালয়ে এমন একটা পরিবেশ তৈরি করা হবে শিক্ষার্থীদের জন্য, যেখানে প্রত্যেক শিক্ষার্থী নিজেদের মতো করে এবং নিজের মতামতকে প্রকাশ করতে পারবে এবং নিজের মতো করে বিদ্যালয় বিভিন্ন পাঠকে উপভোগ করতে পারবে। তাহলে সেটাই হচ্ছে গণতান্ত্রিক পরিবেশ। সেখানে শিক্ষার্থীদের অবাধ স্বাধীনতা দেওয়া হবে, সেটাই হচ্ছে কি গণতান্ত্রিক পরিবেশ। তাহলে এমন পরিবেশ শিক্ষালয় সৃষ্টি করতে হবে যেখানে শিক্ষার্থীরা নিজের মতো করে থাকতে পারবে, নিজের মতো করে প্রতিক্রিয়া করতে পারবে, নিজের ভালো মন্দটাকে খুব সহজেই জানাতে পারবে। তাহলে সেই রকম পরিবেশ কিন্তু আমাদের সৃষ্টি করতে হবে। আচ্ছা, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হলো, এরপর কি, এরপর হচ্ছে সামাজিকীকরণে শিক্ষা। সামাজিকীকরণে শিক্ষা। সামাজিকীকরণ কি, সামাজিকীকরণ বলতে আমরা সেটাকেই বুঝি মানে যার মাধ্যমে, মানে অ্যাকচুয়ালি সামাজিকীকরণ বলতে সমাজের রীতিনীতিগুলোকে, সমাজের আচরণগুলোকে আমরা আমাদের জেনে নেওয়াটা, এটাই হচ্ছে সামাজিকীকরণ। অর্থাৎ সমাজের সঙ্গে মেশার জন্য আমাদের যা যা করা দরকার সেটা যদি আমরা শিখে নিই, তাহলে আমরা বলবো যে আমার মধ্যে সামাজিকীকরণ হয়েছে। তাহলে শ্রেণীকক্ষে যাতে শিক্ষার্থীরা সমাজের বিভিন্ন গুণাবলীগুলোকে আয়ত্ত করতে পারে, একটা সমাজে মেশার জন্য যে গুণাবলীগুলো একজন শিক্ষার্থীর, একজন ব্যক্তি থাকা উচিত, সেই গুণাগুণগুলো যদি যাতে শিক্ষার্থীরা আয়ত্ত করতে পারে বিদ্যালয় থেকে, তার জন্য উপযুক্ত ব্যবস্থা তৈরি করা হচ্ছে শিক্ষার কাজ। এই জন্য বলা হচ্ছে যে সামাজিকীকরণের শিক্ষার জন্য উপযুক্ত সাংস্কৃতিক এবং সামাজিক পরিবেশ কিন্তু বিদ্যালয়ে সৃষ্টি করতে হবে। তো এবার আমরা এর পরে পয়েন্ট 3 নম্বর পয়েন্টে আলোচনা করব কি, মূল্যবোধের শিক্ষা। মূল্যবোধের শিক্ষা কি, মূল্যবোধ, একটু যদি আমরা মূল্যকে আলাদা, বোধকে আলাদা করি, তাহলে আমরা দেখতে পাবো মূল্য বলতে এখানে টাকাকেও যদি আমরা ভাবি যে মূল্যবোধ, সেই অর্থে যদি বোঝানোর চেষ্টা করি, দেখো অনেকে বলে যে তোর কাছে কি টাকার মূল্য নেই। মানেটা এটা যে টাকা হচ্ছে একটা বিষয়, বলছে যে সেটাকে তুই মর্যাদা দিতে শেখ, সেটাকে তুই সঠিক জায়গায় ব্যবহার কর। তো এই কথাটাকেই যদি আমরা কোনো বস্তুতে কাজে লাগাই, মানে একজন ব্যক্তি, সে মা হতে পারে, বাবা হতে পারে, তার সঙ্গে তাকে মর্যাদা দিতে হবে। তাহলে বাবা মাকে মর্যাদা দিতে হবে, সমাজের মানুষকে মর্যাদা দিতে হবে। তাহলে মানুষকে মর্যাদা দিয়ে কথা বল, বা মানুষকে মর্যাদা দিয়ে চল, যথেষ্ট সম্মান কর, উপযুক্ত কথা বল। তাহলে এটাই হচ্ছে মূল্যবোধ। তাহলে মূল্যবোধের মধ্যে তাহলে থাকছে কি, সহযোগিতা থাকছে, সহানুভূতি থাকছে, সহমর্মিতা থাকছে, মমত্ব বোধ থাকছে, ভ্রাতৃত্ব বোধ থাকছে। তাহলে এই সমস্ত বিষয়গুলো যাতে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের মধ্য থেকে আয়ত্ত করতে পারে, তার জন্য সেখানে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। তাহলে সেখানে কি করতে হবে, একজন শিক্ষককে শিক্ষার্থীদের মধ্যে মেলামেশার একটা পরিবেশ তৈরি করতে হবে, তাদেরকে বিভিন্ন সহপাঠক্রমী কার্যাবলীতে উৎসাহিত করতে হবে। বাস এগুলোর মাধ্যমে কিন্তু আমরা শিক্ষার্থীদের মূল্যবোধের শিক্ষা দিতে পারবো। আচ্ছা, চতুর্থত আমরা কি দেখব, যে কৃষ্টির
সংরক্ষণ ও উন্নয়নে শিক্ষা। তাহলে দেখো কৃষ্টি বলতে কি, যেটা বললাম যে সাংস্কৃতিক কৃষ্টি। কৃষ্টি বলতে সেটাকেই বলবো যে দীর্ঘকাল যাবৎ সমাজের যে রীতিনীতি, প্রথা, আচার আচরণ, লোকাচার, লোকনীতি ইত্যাদি রয়েছে, এই সমস্ত কিছু কৃষ্টি। তাহলে এগুলোকে সংরক্ষণ কিভাবে করব? এগুলোকে যদি আমি শিক্ষার্থীদেরকে বলতে থাকি, শিক্ষার্থীর যে সমাজে আছে সেই সমাজের রীতিনীতিগুলো আমি যদি শিক্ষার্থীদের জানিয়ে থাকি সব সময়, বা সেগুলোকে যদি পাঠের ভেতরে ঢোকাই, তাহলে কি হবে, সেগুলো সংরক্ষিত থাকবে এবং সেটা যাতে আরো ডেভেলপ হয়। যেমন দেখো, ধরো একটা সমাজে প্রচলিত রয়েছে, ধরো মনে করো আমাদের সরস্বতী পুজো, এটা হচ্ছে কি একটা প্রথা যে বিদ্যালয়ে শিক্ষার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী মায়ের পুজো করা উচিত। তাহলে আমরা প্রত্যেকটা বিদ্যালয়ে পুজো করি। তুমি সেই প্রাচীনকালে ভাবো, তখন করা সরস্বতী পুজো, বর্তমানে সরস্বতী পুজোর মধ্যে কিন্তু একটা ডিফারেন্ট হয়েছে, ডিফারেন্ট আমরা দেখতে পাই। তখন সরস্বতী পুজো হতো যেরকম অনুষ্ঠান হতো বা যেরকম টুকটাক হতো, সেরকম ভাবে এখন করার মতো জাঁকজমক হয় না। তাহলে সেই প্রথাটা বর্তমানেও আছে, কিন্তু সেটা অনেক উন্নত হয়েছে। বর্তমানে সরস্বতী পুজোয় আমরা অনেক রকম সাংস্কৃতিক অনুষ্ঠান দেখি, অনেক ক্রীড়া প্রতিযোগিতা হয়, অনেক এক্সিবিশন হয়, মানে কেউ কারোর কলাকে, কেউ কারোর মানে কি বলা যায়, তার শিল্পকে ফুটিয়ে তোলার জন্য বিভিন্ন জিনিস তৈরি করে সেটা দেখানোর চেষ্টা করে, আরো অন্যান্য অনেক অনুষ্ঠান হয়ে থাকে, যেটা আমরা বর্তমানে দেখতে পাই, কিন্তু অনেক আগে এরকম ব্যবস্থা ছিল না। তাহলে দেখো, সংস্কৃতি উন্নয়ন বলতে এটাকেই বলছি যে ওটা থাকবে, কিন্তু তাকে আমাদের মতো করে সাজিয়ে নেব, যেটা দরকার, যতটা দরকার। তো এইভাবে কি হবে, কৃষ্টির সংরক্ষণ হবে, উন্নয়ন হবে। এবং আর একটা জিনিস হবে, সেটা হচ্ছে কি, এটা আমরা যদি অন্য একটা পয়েন্ট করতে পারি যে কৃষ্টির সঞ্চালন, অর্থাৎ কি হবে না, কৃষ্টি ওই যে প্রথাগুলো, ওগুলো কি হবে, আমি পালন করছি, আমার পরবর্তী প্রজন্মে যারা আসবে তারাও পালন করবে, তার পরবর্তী প্রজন্মে যারা আসবে তারাও পালন করবে। এইভাবে কি হবে, কৃষ্টিটা সঞ্চালিত হয়ে চলবে। এরপরে আমরা দেখব কি, ব্যতিক্রমী শিক্ষার্থীদের জন্য শিক্ষা লিখে দাও। ব্যতিক্রমী বলতে সেই সমস্ত শিশুদের বোঝানো হয় যারা সাধারণ শিশুদের থেকে আলাদা, যারা হচ্ছে সাধারণ শিশুদের মতো হাঁটতে, কথা বলতে, দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে পারে না, তাদেরকে ব্যতিক্রমী শিশু বলা হয়। তো সেই সমস্ত শিশুরাও যাতে, যাদের অল্প ব্যতিক্রম, তারাও যাতে সাধারণ বিদ্যালয়ে এসে পড়াশোনা করতে পারে, তাই তাদের মতো করে পরিবেশটাকেও তৈরি করতে হবে। এ কারণে ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 এনইপি, এখানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কথা বলা হয়েছে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে সেটাকেই বোঝানো হয় যে ধরনের শ্রেণীকক্ষে সব ধরনের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা দেওয়া যাবে, যেখানে প্রতিভাবান শিক্ষার্থীও থাকবে, অর্থাৎ যাদের বুদ্ধি অনেক বেশি, যারা সাধারণ বুদ্ধি সম্পন্ন তারাও থাকবে, যারা স্বল্প বুদ্ধি সম্পন্ন তারাও থাকবে, যারা ব্যতিক্রমী শিশু তারাও থাকবে। তাহলে সবাইকে নিয়ে যে শিক্ষা, সেটাকেই বলা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ইনক্লুসিভ এডুকেশন। তো তার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। তো যাই হোক, আমরা 6টা পয়েন্টের মধ্যে দেখলাম যে শিক্ষা বিভিন্নভাবে পরিবেশকে ডেভেলপ করতে পারবে। তাহলে এটাই আমরা নিচে উপসংহারের মতো করে লিখে দিতে পারি যে, সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে আমরা এটা বলতে পারি যে শিক্ষাকে যদি সঠিকভাবে, সঠিক উপায়ে প্রয়োগ করা যায়, তাহলে শিক্ষা পরিবেশের যে অবস্থা, তার উপযুক্ত পরিবর্তন ঘটাতে সক্ষম হবে। তো এইভাবে আমরা পরিবেশের উন্নয়নে শিক্ষার ভূমিকা আলোচনা করতে পারি। তো এখানে একটা কথা বলে রাখি যে বর্তমানে আমরা পরিবেশকে আলাদা জানলাম, বংশগতিকে আলাদা জানলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বিকাশের জন্য কি পরিবেশ আলাদা প্রভাব বিস্তার করে, বংশগতি আলাদা প্রভাব বিস্তার করে? তা নয়। এখানে স্যান্ডিফোর্ড নামে একজন ব্যক্তি, তিনি বলেছেন যে বংশগতি এবং পরিবেশ উভয় হচ্ছে সহসম্পর্ক। বংশগতি এবং পরিবেশ কিছু আলাদা কিছু নয়। ব্যক্তির ব্যক্তিত্ব বংশগতি এবং পরিবেশের মিলনের মাধ্যমে হয়, মানে বংশগতি এবং পরিবেশ উভয়ের প্রভাব রয়েছে। এখানে আমরা দেখতে পাবো যে
এখানে আমি বলে রাখছি, তোমরা এগুলো খাতাতে লিখে নিতে পারো যে আলপোর্ট, ঠিক আছে, আলপোর্ট, ঠিক আছে, আলপোর্ট তিনি বলছেন যে ব্যক্তিত্ব ইকুয়াল টু বংশগতি গুণিতক পরিবেশ। তাহলে আলপোর্ট বলেছেন কি ব্যক্তিত্ব ইকুয়াল টু বংশগতি গুণিতক পরিবেশ। তিনি বলছেন যে বংশগতি এবং মানে পরিবেশের গুণফলটাই হচ্ছে ব্যক্তিত্ব। মানে সবাই, এছাড়াও আমাদের ম্যাকডুগাল এবং মার্কিউস বলে একজন, তিনিও বলেছেন যে মানে তারাও বলেছেন যে ব্যক্তি ইকুয়াল টু মানে ব্যক্তি হচ্ছে বংশগতি এবং পরিবেশের সমষ্টি নয়, ব্যক্তি হলো বংশগতি এবং পরিবেশের গুণফল। এটা সেই ম্যাকডুগাল এবং মার্কিউসও বলেছেন। তাহলে দেখো বংশগতি এবং পরিবেশ উভয়ের প্রভাবেই কিন্তু একজন ব্যক্তির ব্যক্তিত্ব গড়ে ওঠে। তো যাই হোক, আজকের ভিডিও থেকে আশা করবো যে তোমরা পরিবেশ সম্পর্কে বিষয়টা জানলে এবং তার প্রভাব ইত্যাদি বিষয়গুলো জানলে। তো এইভাবেই কিন্তু আমরা আমাদের এই ইউনিটটা সমাপ্ত করলাম। তো এর পরবর্তী ভিডিওতে আমরা এর থেকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, আর পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।